ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি বহুল প্রচারিত উক্তি ছিল, বাই এডুকেশন আই অ্যাম অ্যান ইংলিশম্যান, বাই ভিউজ অ্যান ইন্টারন্যাশনালিস্ট, বাই কালচার এ মুসলিম অ্যান্ড এ হিন্দু অনলি বাই অ্যাক্সিডেন্ট অফ বার্থ। মানেটা কি? শিক্ষাগত দিক থেকে আমি একজন ইংরেজ, দৃষ্টিভঙ্গির দিক থেকে আন্তর্জাতিকতাবাদী, সংস্কৃতির দিক থেকে আমি একজন মুসলিম এবং কেবল জন্মসূত্রে দুর্ঘটনাবশত আমি একজন হিন্দু। দেখুন, নেহরু সত্যিই এমন উক্তি করেছিলেন কি না, কিংবা কোনো জায়গায় এমন কথা আদৌ লিখেছিলেন কি না, এই নিয়ে বহু বছর ধরে ব্যাপক চর্চা হয়েছে। 2018 সালে বিখ্যাত পত্রিকা ডেকান হেরাল্ড একটি নিবন্ধে উক্তিটি নেহরু করেছিলেন বলে উল্লেখ করেন। এই নিয়ে খুব আলোড়ন হয়েছিল তখন। নেহরু গবেষকদের মতে উক্তিটি নেহরুর নয়, এটি করেছিলেন হিন্দু মহাসভার তৎকালীন নেতা ডক্টর নারায়ণ ভাস্কর খারে। 1959 সালে প্রকাশিত এ স্টাডি অফ নেহরু এই নামে একটি সংকলন গ্রন্থে দ্য অ্যাংরি অ্যারিস্টোক্র্যাট এই শিরোনামে একটি প্রবন্ধ তিনি লিখেছিলেন। সেখানেই তিনি প্রথম এই কথাটি উল্লেখ করেন জওহরলাল নেহরুর জবানিতে। তবে উক্তিটি নেহরু সত্যি করেছিলেন নাকি তার রাজনৈতিক দর্শন নিয়ে সমালোচনা করতে গিয়ে হিন্দু মহাসভার নেতা এই মন্তব্য করেন, সেটা পাশ কাটিয়ে বলা যায় নেহরুর চরিত্র ও মানসিকতা দারুণ বাস্তবভাবে ফুটে উঠেছে এই উক্তিটির মধ্য দিয়ে। শুধু গান্ধী বা নেহরু নন, কংগ্রেসের রাজনৈতিক দর্শন ছিল শিক্ষায় ইংরেজ, দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক, সংস্কৃতিতে মুসলিম এবং দুর্ঘটনার ফলে হিন্দু হিসেবে জন্ম নেয়া। অর্থাৎ হিন্দু হিসেবে জন্ম নেওয়াটা পাপ, দুর্ঘটনা। এর ফল কি হয়েছিল স্বাধীন ভারতে? ধর্মের কারণে দেশভাগ হয়ে ভারত আর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও পাকিস্তান হয়ে গেল প্রায় অদৃশ্য বা হিন্দু শূন্য হয়ে গেল। আর ভারতের মুসলমানরা আরও দৃশ্যমান হতে শুরু করলো, সংখ্যায় ডবল হয়ে গেল তারা। স্বাধীনতার 4 বছর পর 1951 সালে পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল প্রায় 30%। আজ সেখানে হিন্দু নেমে এসেছে 8%। কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের অতিরিক্ত ভালোবাসা সহ্য করতে না পেরে তারা দেশ ছেড়ে, সব কিছু ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে উদ্বাস্তু হয়ে ভারতে। আর পশ্চিমবঙ্গে উল্টো ছবিটা দেখুন। 1951 সালের 18% মুসলিম, 2011 সালের সেন্সাসে হয়েছে 30%। 2021-এর সেন্সাস রেজাল্ট এখনও বেরোয়নি, তবে আন্দাজ মোটামুটি 34% হয়ে গেছে তারা পশ্চিমবঙ্গে। আর 2026 যদি ধরা হয়, সংখ্যাটা পৌঁছে যাবে 35 থেকে 36%। তার বেশি হলেও কেউ অবাক হবেন না। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখবেন ভারতে মুসলমানদের ওপর কী ভয়ঙ্কর অত্যাচার চলছে। এমনকি শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার আসার পরে কত মুসলিম নিহত হয়েছে এবং কত মসজিদ ভাঙা হয়েছে তারও হিসেব পাবেন বাংলাদেশে। ঠিকই, ভারতে মুসলমানদের ওপর এত অত্যাচার যে তাদের সংখ্যা কমছে না, লাফিয়ে বাড়ছে। আর পাকিস্তানে, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা শূন্যে চলে আসছে, কারণ হিন্দুদের ওপর কোনো অত্যাচার নেই সেখানে। মুসলমানদের ভালোবাসায় তারা সব ছেড়ে ছুড়ে পালাচ্ছে, তাই না? যে প্রসঙ্গে নিয়ে এলাম এই কথা, সেখানে যাই। 1952 সালে ভোট শুরু হওয়ার সময় থেকেই ইসলামী সংস্কৃতির বড় প্রেমিক কংগ্রেস টার্গেট করে রেখেছে মুসলিম ভোট। হিন্দু ভোট তো এমনিই আসবে, তার জন্য চিন্তা কি? ধরে রাখো মুসলিম ভোট, কারণ মুসলিম লীগ আবার কাটতে পারে মুসলমানদের ভোট। সুতরাং সেই ভোটটা ধরে রাখো, মানে মুসলিম ভোট ব্যাংক তৈরি করো। সেইটা 1952 সাল থেকেই শুরু হয়ে গেছে। সারা ভারতেই এই মুসলিম ভোট ব্যাংক ধরার খেলা ছিল, তবে খেলাটা ভীষণ বেশি ছিল পশ্চিমবঙ্গে, কারণ মুসলিমদের সংখ্যা এই রাজ্যে যথেষ্ট ছিল। এমনকি 1947-এর দেশভাগের পর বেশ কিছু মুসলিম এদেশ ছেড়ে পাকিস্তানে, মানে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে চলে যাওয়ার পরেও তারা আবার ফিরে এসেছিল
এর যথেষ্ট প্রমাণ আছে, ইতিহাস ঘাঁটলে পেয়ে যাবে। কিন্তু হিন্দুরা একবার ওদেশ ছেড়ে চলে আসার পর আবার ফিরে গেছে এমন কোনো প্রমাণ পাবেন না। পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোট একচেটিয়া পেয়েছে কংগ্রেস 1977 সাল পর্যন্ত। তারপর এই ভোট গেল কমিউনিস্টদের, বিশেষ করে সিপিএমের দিকে। কংগ্রেসকে বাদ দিয়ে মুসলিম ভোটের বেশিরভাগ পৃথিবী থাকলো সিপিএম। সেই অবস্থা চলল 2011 পর্যন্ত। তারপর 8-9 পঞ্চায়েত ভোট তোটেও কিন্তু মুসলমানরা সেভাবে আসেনি। মনে রাখবেন 2006-এও কিন্তু সিপিএম এই রাজ্যে 235টি আসন পেয়েছিল, তাদের ইতিহাসের সবথেকে বেশি আসন। তারপর মুসলিম ভোট শিফট হয়ে গেল 2011-এ তৃণমূল কংগ্রেসের দিকে। কেন? সৌজন্যে রিজওয়ানুর রহমানের সন্দিগ্ধ অবস্থায় হত্যাকাণ্ড বা মৃত্যু, এবং মুসলিম প্রধান নন্দীগ্রামে বাম সরকারের জমি অধিগ্রহণ। দেখুন, সিঙ্গুরে কিছু করতে পারেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম ছিল বামফ্রন্টের, সিপিএমের, সেটাই হলো নেমেসিস তাদের, সেখানেই পতন। গত 15 বছর মুসলমানরা তৃণমূলের পক্ষে। এরপর 26-এর নির্বাচনে ওই যে নিয়ম আছে না, এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মুসলিম প্রেম হিন্দুদেরকে একচেটায় মানে এক কাট্টা করে ফেললো, মেরুকরণ হয়ে গেল, পতন ঘটল তৃণমূল কংগ্রেসের। এবার 26-এর নির্বাচনে জিতল বিজেপি মুসলিম ভোট চায় না, কারণ মুসলমানরা বিজেপিকে সমর্থনই দেবে না। এই সুযোগে মুসলিম ভোটকে নিজেদের দিকে টেনে আনার চেষ্টায় একেবারে উঠে পড়ে লাগলো কে? সিপিএম। বামেরা নির্বাচনের আগে থেকেই মুসলমানদের সুনজরে আসার চেষ্টা করছে সিপিএম। একের পর এক তৃণমূলের পার্টি অফিস দখল করে নিচ্ছে সিপিএম। তবুও দেখা যাচ্ছে তৃণমূলের পুলিশ কিছু বলছে না, তৃণমূল নেতাদের মুখে কোনো কথা নেই। মানে একটা সেটিং হয়ে গিয়েছিল যে তোমরা কিছু হিন্দু ভোট ভাগ করো সিপিএম কমিউনিস্টরা, আর আমি মুসলমান ভোট তো আমার কাছে রয়েছে। এবং দেখা গেল মুসলমান ভোট কিন্তু সেভাবে ভাগ হয়নি। মুসলিম ভোট কিন্তু মমতার দলে 2026-এও আছে, কিন্তু হিন্দু ভোট চলে এসছে ব্যাপকভাবে, বিজেপির দিকে চলে এসছে, সেই জন্যে হেরে গেছেন মমতা। সুতরাং সিপিএম ভাবছে এখন এই মুসলিম ভোটকে আবার টেনে নিতে হবে। এর একটা চমৎকার উদাহরণ দেখা গেল গতকাল। রাজ্য সরকার তিলজলায় বেআইনি কারখানা ভাঙতে, যেখানে অগ্নিকাণ্ডে 2 জন আগেই মারা গেছেন এবং একজন গতকাল না আজকেই বোধহয় মারা গেছেন আর একজন, তো 3 জন মারা গেছেন ইতিমধ্যে, আর একজনও মরণাপন্ন। এবং তারপরে দেখা গেল কি, সেই যে কারখানা, সেই কারখানার কোনো বাড়ি টাড়ি তৈরির কোনো পারমিশন নেই, তার কোনো স্যাংশন কপি নেই, প্ল্যান স্যাংশন নেই, মানে কারখানাটাই পুরো বেআইনি। এই বেআইনি কারখানা ভাঙতে বুলডোজার অ্যাকশান করছিল রাজ্যের বিজেপি সরকার। আবার সেইটা দেখে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য ছুটলেন হাইকোর্টে, স্টে অর্ডার নিলেন হাইকোর্টে গিয়ে। কারণ তিনি ভাবলেন, তারা ভেবেছে এই একটা কিন্তু খুব ভালো সময় পাওয়া গেছে, সুযোগ পাওয়া গেছে মুসলমানদের পাশে দাঁড়াবার। সেবার রিজওয়ানুর মুসলমানদের টেনে নিয়েছিল সিপিএমের পাল্লা থেকে। এবার এই মুসলমানের বেআইনি কারখানা ভাঙা আটকে দিয়ে সিপিএম ভাবছে আমরা মুসলমানদের কাছে যাব, কাছে পাবো। এবং স্টে অর্ডারের কপি নিয়ে সিপিএম নেতা শতরূপ ঘোষ ছুটলেন বাড়ি ভাঙা থামাতে। অথচ ওয়াকফ আন্দোলনে হিন্দু বাপ আর ছেলে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ি থেকে টেনে এনে প্রকাশ্যে খুন করলেও সিপিএম একটা কথা বলেনি। মুসলমানরা রেগে যেতে পারে এই ভয়ে। কিন্তু তিলজলার মুসলিম কারখানার মালিককে বাঁচাতে সিপিএমের কী উৎসাহ! অর্ডারের কপি হাতে সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষ যে তীব্র গতিতে হাইকোর্ট থেকে তিলজলায় দৌড়ে এলেন, সেই স্পিড অলিম্পিকে যদি তিনি রাখতে পারেন, সোনা রূপো না হোক একটা ব্রোঞ্জ পদক নিশ্চিতভাবেই পাবেন তিনি। 1947 থেকে 77 টানা 3 দশক এই প্রেম ছিল মুসলমানদের কংগ্রেসের সঙ্গে। নেহরু সিদ্ধার্থ শঙ্কর রায়ের জমানায় কংগ্রেস ভাবত এই ভোট তো তাদের পৈতৃক সম্পত্তি। 77-এ এলো বাম জমানা, ব্যাস কংগ্রেসে প্রেম ভাঙল, আর মুসলিমরা তারা করলো কি, নতুন করে ঘর বাঁধল সিপিএমের সঙ্গে। কমরেডরা দীর্ঘ 34 বছর এই ভোটকে সযত্নে লালন পালন করলেন। কিন্তু
2011 সালে এলো সেই ঐতিহাসিক মহাপ্রলয়। আগেই বলেছি, সৌজন্যে রিজওয়ানুর রহমান, তার সেই রহস্যময় মৃত্যু। আর অন্যদিকে নন্দীগ্রাম, বাম সরকার, নন্দীগ্রামে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা, মুসলিমদের বিপুলভাবে আছেন তারা, যেটা সিঙ্গুরে ছিল না। ফলে সেখানে গিয়ে মুসলমান ভোটটা পুলিশের জমি অধিগ্রহণে যেই বুলেট দাগলো পুলিশ, ব্যাস কমরেডদের ভালোবাসার দেওয়ালে ফাটল ধরে গেল। আর সেই ফাটল দিয়ে হিজাব মাথায় মাননীয়া এসে হাজির হলেন মুসলিমদের বৈঠকখানায়। 2011 থেকে 2025 প্রায় 1.5 দশক এই একচেটিয়া ভোট ব্যাংক তৃণমূলের আঁচলে বাঁধা রইল। কিন্তু আগেই বলেছি, 26-এর ঝড়ে সব ওলটপালট। তৃণমূলের জমি নড়বড়ে, তাকে এখন দেখাই যাচ্ছে না। তার যে যুবরাজ যে কোন জায়গায় এখন অধিরাজ করছেন কেউ বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকমভাবে তিনি প্ল্যান প্রোগ্রাম করছেন। একদিন হাইকোর্টে গিয়েও উকিলের ড্রেস পরে এলেন, সেখানে ঘুরে এলেন। এখন উঠেছে এই কথা উঠেছে যে তিনি যে ওই যেমনভাবে ডক্টরেটটাও জাল ডিগ্রি, তেমনিভাবে নাকি আইন পাসটাও নাকি জাল ডিগ্রি। আর আইন পাসটা যদি জাল ডিগ্রি নাও হয়, তাহলেও তার ওখানে গিয়ে দাঁড়াবার কোনো অধিকার ছিল না সেদিন, কারণ বার কাউন্সিলে তার অ্যাক্টিভ মেম্বারশিপ নেই। সুতরাং এখন মমতা আবার দেখবেন কিছুদিন এই হাইকোর্টে যে ঘাটা খেলেন, এরপরে কিছুদিন আর চোর চোর স্লোগান যেমন শুনলেন, এরপরে কিছুদিন তিনি আর কোথাও যাবেন না। তিনি এখন একটু রেস্ট নেবেন। এই ফাঁকা মাঠে গোল দিতে মুসলমানদের সবচেয়ে বড় হিতৈষী সেজে আবার মাঠে নেমে পড়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় কমরেডরা। কাতর কণ্ঠে বলছে, আমরা তো তোমাদেরই লোক, ফিরে এসো ঘরে, ফিরে এসো। সেই কবিতা ছিল না, ফিরে এসো চাকা, তিনি হচ্ছেন সেই রকম ফিরে এসো ঘরে সিপিএমের মুসলিমদের দিকে। এই ফিরে আসার প্রেমের এক চমৎকার চোখ ধাঁধানো উদাহরণ দেখা গেল ওই যে গতকাল বললাম কলকাতার তিলজলায়। দেখুন, সেখানে তো সাধারণ বেআইনি নির্মাণ ভাঙা হবে, এটাই তো দস্তুর। তার আগে সেটা বলা হয়েছে, তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি, সেই জন্য সরকার ভাঙতে গেছে, কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু সিপিএমের প্রেম দরদ উতলে উঠল, কারণ সেখানে তো সাধারণ মানুষ নেই, সেখানে আছেন কে? এক বিশেষ সম্প্রদায়ের কারখানা মালিক। খবর পাওয়া মাত্রই আলিমুদ্দিনের রেড অ্যালার্ট জারি হয়ে গেল, কমরেডদের কাছে নির্দেশ গেল, এই তো সুযোগ, ঝাঁপিয়ে পড়ো, মুসলমানদের জন্য জান লড়িয়ে দেওয়ার এটাই শ্রেষ্ঠ সময়। রিজওয়ানুর কাণ্ডে একটা বাজে বলে আউট হয়ে গেছি, এবার সেকেন্ড ইনিংস খেলার সুযোগ পেয়েছি। এই সেকেন্ড ইনিংস খেলা সহজে আউট হলে চলবে না, যেই ভাবা সেই কাজ। হাইকোর্টের বাঘা আইনজীবী সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য মশাই তিনি করলেন কি, আলোর গতিকে হার মানিয়ে ছুটলেন আদালতের এজলাসে। হুজুর, সর্বনাশ হয়ে গেল, তিলজলায় বেআইনি কারখানা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, গরিব কারখানা মালিকের পেটে লাথি মারছে। অবশ্য সেই গরিবের কারখানার লাইসেন্স আছে কি না তা জানার সময় কমরেডদের নেই, থাকলেও কিছু সময় তো চোখ বুজে থাকতেই হয়, তাই না? আদালত থেকে তড়িঘড়ি স্টে অর্ডার নেওয়া হলো, কিন্তু শুধু অর্ডার নিলেই তো হবে না, সেটা যদি আদালত আবার সেখানে পাঠিয়ে দিতে সময় লাগে, ততক্ষণে তো বাড়ি ভাঙা শেষ হয়ে যাবে বুলডোজারে। অতএব ছুটে এলেন আমাদের যুবনেতা, টেলিভিশনের টকশোর নয়নমণি কমরেড শতরূপ ঘোষ, হাতে আদালতের অর্ডারের কপি, চোখে মুখে বিপ্লবের আগুন, আর পায়ে যেন হুসেন বোল্টের গতি, সেই অলিম্পিয়ান। শতরূপবাবু এমন অলিম্পিক স্প্রিন্ট দিলেন যে তিলজলার বুলডোজারের চাকা থেমে গেল। তিনি বডি বিল্ডারের মতো বুলডোজারের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, খবরদার হাত দেবে না, আমরা থাকতে গরিব মুসলিম কারখানা মালিকের একখানা ইটও ভাঙতে দেব না। আহা, কি ত্যাগ, কি ধর্মনিরপেক্ষতা! মার্কস লেনিন ওপর থেকে দেখে নিশ্চয়ই চোখ মুছছেন আর ভাবছেন, আমরা তো সর্বহারাদের কথা বলেছিলাম, আর এরা তো দেখছি বেআইনি কারখানাওয়ালা মালিকদের কথার জন্যে সব কথা বলছে, অলিম্পিকের বেগে ছুটছে। এবারে আসুন মুদ্রার একটা উল্টোপিঠ, যার কথা এর আগে বলেছি। এই পশ্চিমবঙ্গে কিছুদিন আগেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। ওয়াকফ সম্পত্তি আন্দোলনের নামে প্রকাশ্য দিবালোকে বাড়ি থেকে টেনে বের করে খুন করা হলো দুজনকে, হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসকে। বাবা আর ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলা হলো। তাদের অপরাধ ছিল তারা সংখ্যালঘু তো দূরস্থ, এই বাংলায় তাদের কোনো ভোট ব্যাংক ভ্যালু নেই।
আর ভোট ব্যাংক ভ্যালু নেই বলে তাদের বাঁচাবার কেউ নেই, তাদের হয়ে কথা বলার কেউ নেই। এখন প্রশ্ন হলো, তিল জ্বলার জন্য যে কমরেড শতরূপ ঘোষের পায়ে অত ভয়ঙ্কর গতিতে অলিম্পিয়ানের গতি, হরগোবিন্দ আর চন্দনের খুনের পর তার পা দুটো কি প্যারালাইজড হয়ে গিয়েছিল? যে বিকাশবাবু তিল জ্বলার বেআইনি ইট বাঁচাতে হাইকোর্টে গিয়ে গলা ফাটালেন, তিনি কি হরগোবিন্দ দাসের বিধবা স্ত্রীর কান্না শুনতে পাননি? তারা কি হাইকোর্টে গিয়ে এই জোড়া হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা সিবিআই তদন্তের আর্জি জানাতে পারতেন না? কিংবা একটা প্রেস রিলিজ কি তারা দিয়েছিলেন? না। এবার খুব হিসেব করে ব্যাট চালাতে হবে, হিসেব করে ব্যাট চালাতে হবে, আউট হওয়া চলবে না। শোনা যায় হরগোবিন্দ এবং চন্দন নাকি সিপিএমের সমর্থক ছিলেন। কেতাবি ভাষায় যাকে বলা হয় কমরেড, বর্তমানে কিনা জানি না, তবে সেই আমলে তো আগের আমলে ছিল। দুজন কমরেড খুন হলেন, চোখের জল না ফেলুন, একটা অমর রহে, কিংবা কমরেড তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, এইসব স্লোগান উঠবে না? এইসব স্লোগান কি ওই বলিভিয়া, ওই কিউবা, সেখানকার কমরেডদের কারোর যদি মশার কামড়ে মৃত্যু হয় তার জন্যে বলবেন সকায় তোমায় আমরা ভুলছি না, ভুলবো না? না মশাই, না। এদের সবাই জ্ঞান পাপী। আসল কথা হচ্ছে আউট হলে চলবে না, খুব ধরে খেলতে হবে। শোনা যাচ্ছে এই খেলায়, তিল জ্বলার খেলায় মুসলিম মহল্লায় লাল ফেলাগ দেখা দিতে শুরু করেছে। মানে বার্তা পরিষ্কার, মোগাম্বো মোগাম্বো খুশ হওয়া। আর এই খুশি দীর্ঘস্থায়ী করতে শুনতে পাচ্ছি সিপিআইএম দল নাকি দলের নামটা অন্তত সাধারণ মানুষ যাতে বোঝে তার জন্যে দলের নামটা পাল্টাবার কথা ভাবছেন। দলের নাম পাল্টাবার পরেও সিপিআইএম থাকবে, তবে তার পুরো নাম হবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। বন্ধনীর মধ্যে মার্কসিস্ট নয়, লেখা থাকবে মুসলিমস, মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মুসলিমস। ধন্যবাদ।